ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন কি কাজ করেছেন আপনি? জানি, কিন্তু আপনি কি করতে যাচ্ছিলেন? যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করতে যাচ্ছিলেন। তো কি করব আমি? যাকে ভালোবাসি সে তো আমাকে মানাই করে দিয়েছে, আর কি করা আছে আমার? আমি একটু কনফিউশনে ছিলাম আপনাকে নিয়ে, আপনার প্রতি আমার অনুভূতিটাকে নিয়ে, আদৌ আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা নিয়ে, তাই মানা করে দিয়েছিলাম। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আমি আপনাকে ভুল বলেছি, আমি আপনাকে বন্ধুর মতো কোনোদিনই ট্রিট করিনি। আমি যা করেছি তা শুধু আপনার পাশে থাকার জন্য করেছি, আপনার মুখে হাসি ফুটাবার জন্য করেছি। দেরিতে হলেও আমি এটা বুঝেছি যে আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই কয়টা দিন আমি একটা ফোঁটাও শান্তি পাইনি জানেন। বারবার চিন্তারা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এতদিন ভুল করলেও আজকে আমি কোনো ভুল করিনি। আমি নিজের মনের কথাটাকে শুনেছি। কিন্তু দুঃখিত আমার অনুভূতি বুঝতে দেরি হবার জন্য। ভালোবাসি আপনাকে। গল্পের শহরে আপনাদের স্বাগতম। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, আশা করি 100% ভালো লাগবে। 20টা বিয়ে ভেঙে যাবার পর 21 নম্বর বিয়েটাও যে ভাঙবে তা নিয়ে নিশ্চিত ছিল চৈতি, আর হলো তাই। পাত্রপক্ষ বাসায় এসে মেয়ে দেখতে চাইলেই চৈতিকে তার কাজিনেরা সাজিয়ে ড্রয়িং রুমে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। যথারীতি আগের বারগুলোর মতোই সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করলো। তারপরই পাত্রের মা পান চিবোতে চিবোতে বললেন, তা মেয়ে তোমার নাম কি? উত্তর দিতে পারল না চৈতি। চৈতির মা বলল, ওর নাম চৈতি। বাহ, বেশ সুন্দর নাম। শুনলাম সবে কলেজ উঠেছো। এবারও চৈতির মাই উত্তর দিলেন, বয়স তো কম, তার রান্না বান্না জানো তো? হ্যাঁ, ও রান্না অনেক ভালো করেই জানে। তা তো বুঝলাম, কিন্তু সব কথার উত্তর আপনি কেন দিচ্ছেন? আমি চৈতি মাকে জিজ্ঞেস করেছি। আসলে ও একটু লজ্জাপতি, তো অপরিচিত মানুষের সাথে সহজে কথা বলে না। লজ্জা থাকা ভালো। আরো কিছু বলতে যাবার আগেই চৈতি পাশ থেকে খাতা কলম নিয়ে কি যেন লিখে মহিলার হাতে দিলেন। মহিলা ব্রুকুচকে তার ছেলেকে বললেন, কি লিখেছে দেখ তো, আমি আমার চশমাটা আনতে ভুলে গিয়েছি। মার কথা শুনে আশরাফ খাতাটা নিয়ে লেখাটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো, কি লিখেছে? আম্মু উনি কথা বলতে পারেন না, আর কানেও শুনতে পান না। কি? আপনার এই কথা আগে বলেনি কেন? আমরা বলতেই চাচ্ছিলাম আপনার কাহিনী শুনতে আসিনি আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আশরাফ ভাই, আমার কথা তো শুনুন। কিছু না শুনে পাত্রপক্ষরা চলে গেল। চৈতির মা দপ করে সোফায় বসে পড়লেন। অতঃপর উঠে মেয়ের কাছে গিয়ে সজোরে 2টা চর বসিয়ে দিলেন। শান্তি হয়েছে তোর? এবারের বিয়েটাও ভেঙে গেল। আমি তোকে নিয়ে আর পারি না। তোকে জন্ম দেওয়াটাই আমার পাপ হয়েছে। জানি না এই পাপের খেসারত কতদিন দিতে হবে। চৈতর মার কথাগুলো শুনতে না পেলেও লিপ রিডিং করে সবগুলো কথা বুঝলো। নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। কিন্তু একটা ফ্যামিলিকে কি করে ঠকাবে সে? আর সবচেয়ে বড় কথা, ওরা তো পরে জানতে পারবে, তখন কি ওনারা মেনে নিবে? কিছুতেই না। চৈতি কিছু না বলে চুপ করে নিজের রুমে চলে গেল। বিছানায় বসে আনমনের সামনে থাকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল। নিজের এই অক্ষমতার কারণে ওর সব বন্ধুরা ওকে ছেড়ে চলে গিয়েছে। এখন সবাই ওকে নর্মাল মানুষ বলে না, বরং অ্যাবনর্মাল বলে। এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরদিন চৈতি কলেজে গিয়ে রুমের শেষের বেঞ্চটাতে গিয়ে বসে পড়ল। এটাই ওর সিট, সবার শেষে। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে এসে চৈতির পাশে বসলো। মেয়েটাকে দেখে চৈতির মুখে হাসি ফুটে উঠল। আরো সেই হাতে ইশারা করে বলল, কি রে, কেমন আছিস? চৈতিও হাত ইশারা করে বলল, ভালো। তোর বিয়ের কি খবর? পাত্রপক্ষ রাজি হয়েছে? না। আমি বুঝি না ওরা কেন রাজি হয় না। কানে শুনতে না পারা, কথা বলতে না পারাটা কি অপরাধ? তুই তো ইচ্ছে করে এমন হোসনি। কেউই চায় না তার ছেলে বধির বোবা মেয়েকে বিয়ে করুক। এতে ওদেরই বা দোষ কোথায় বল? আমি যদি ছেলে হতাম তোকে নির্ঘাত বিয়ে করতাম। আবার শয়তানি শুরু করে দিয়েছিস? আরে শয়তানি না,
সত্যি তুই জানিস না তোকে ফ্রেন্ড হিসাবে পেয়ে আমি কত লাকি। হয়েছে, পাম দেয়া লাগবে না। বলতে বলতে ক্লাসে টিচার প্রবেশ করলো। আরশি ইশারায় বলল, স্যার এসেছে। চৈতি সামনে তাকাতেই শক খেলো। হ্যালো, আমি আশরাফ, আপনাদের নতুন ম্যাথ টিচার। সবাই নিজ নিজ পরিচয় দিন। সবাই একে একে পরিচয় দিতে দিতে চৈতির পাল্লা আসলো। আরশি ওর হয়ে বলল, স্যার ওর নাম চৈতি। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি ওর পরিচয় ও দিবে, আপনি কেন দিবেন? এর মধ্যেই একজন মেয়ে বলে উঠল, স্যার ও বোবা, সাথে কানেও শুনতে পায় না। এই কলেজে যে এমন স্টুডেন্ট আছে জানতামই না, জানলে কোনোদিন জয়েন হতাম না। স্যার ও বোবা, বধির হতে পারে, কিন্তু ও এতটাও খারাপ ছাত্রী না। আপনার পড়া বুঝতে কোনো অসুবিধা হবে না। ও তাই নাকি? আশরাফ কিছু না বলে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্কের প্রশ্ন তুলে দিয়ে বলল, এই অঙ্কটা কি কেউ পারো? অ্যাকচুয়ালি আমি পারি না। সবাই বলে উঠল, না স্যার। চৈতি যেহেতু এত ভালো স্টুডেন্ট, সেহেতু পারবে, আমি শিওর। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে আশরাফ বলল, মিস চৈতি, প্লিজ এই অঙ্কটা করে আমাদের সবাইকে বুঝিয়ে দিন। আরশি অঙ্ক দেখে বলল, কিন্তু এই চাপটা তো আমাদেরকে এখনো করানো হয়নি। আপনি তো বললেন ও অনেক ভালো স্টুডেন্ট, আমার বিশ্বাস ও এই অঙ্কটা পারবে। ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের এত অঙ্ক করা লাগে না, ওরা সব অঙ্কই পারে। কই মিস চৈতি, আসুন, একটু পর ঘন্টা দিয়ে দেবে। চৈতি ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল, গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো, অঙ্কটা করুন। আই থিঙ্ক কথা শ্রবণ শক্তির সাথে সাথে ওনার ব্রেনটাও আকাশে উঠে গেছে। এই কথা শুনতে সারা ক্লাসে হাসির রোল পড়ে গেল। চৈতি মাথা নিচু করে আছে, উনি কেন ওর সাথে এরকম বিহেভ করছে তা বুঝতে পারছে না। এই অপমানগুলো করার মানে কি? চোখ ফেটে কান্না আসছে চৈতি, কিন্তু ওর কান্না কাউকে দেখাতে চায় না। যান, সেটাই কি বসুন। ওহো, আপনি তো আবার কানে শোনেন। মিস আরশি, আপনার বান্ধবীকে সিটে বসতে বলুন। আমি বুঝলাম না উনি তোর সাথে এরকম ব্যবহার করলো কেন। মানুষের অক্ষমতা নিয়ে ঠাট্টা করতে মনে হয় ওনার ভালো লাগে। বাজে লোক কোথাকার। উনি গতকালকে আমাকে দেখতে এসেছিলেন। কি? তার মানে উনি সবটা জেনেই তোকে এতগুলা কথা শোনালো? কি আজব লোক। বাদ দে, আমি কিছু মনে করিনি। এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। ভালোই হয়েছে তোর সাথে ওনার বিয়েটা হয়নি, নয়তো ভবিষ্যতে তোকে উঠতে বসতে অপমান করতো। চৈতি হেসে বলল, অপমান করলেও ভালো হতো, অ্যাটলিস্ট বিয়েটা তো হতো। আম্মু চিন্তিত মুখ দেখতে আমার ভালো লাগে না। দেখিস একদিন এক রাজপুত্র এসে তোর সব কষ্ট দূর করে দিবে। রাজপুত্র? আমাকে রিক্সাওয়ালাও বিয়ে করবে না, রাজপুত্র তো দূরের কথা। দেখ, এবার কিন্তু তুই নিজেকে নিজেই অপমান করছিস। আমার কথা ভবিষ্যতে মিলিয়ে নিস। বলবো কথা ভবিষ্যতে। চৈতি হেসে দিল আরশির কথা শুনে। অতঃপর বলল, দেখা যাবে। লিফটের দরজাটা বন্ধ করবেন না প্লিজ। লিফটে উঠতেই লিফটের বাইরে থাকা ছেলেটা লিফটের দিকে দৌড়াতে দৌড়াতে কথাটি বলে উঠল। চৈতি ছেলেটার কথা বুঝোটা রাখি লিফটের দরজা বন্ধ হয়ে গেল। শুভ্র লিফটের গায়ে রাগে সজোরে পা দিয়ে বাড়ি দিল। আচ্ছা বেয়াদব মেয়ে তো, আমি ওকে বললাম লিফটের দরজা খোলা রাখতে, আর ও কি না ভ্যাবলার মতো তাকিয়ে রইল। ইচ্ছে করে এমন করছে ওই মেয়ে, ভদ্রতার ভও শিখে নাই। আর একবার খালি দেখা হোক, ভদ্রতা শিখিয়ে দিব। চৈতি লিফট থেকে নেমে বাসায় গিয়ে বিছানায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল। আচ্ছা, লোকটা নিশ্চয়ই লিফট বন্ধ করার কথা বলছিল। অন্য কোনো কথা বলার তো প্রশ্নই ওঠে না, কারণ লোকটাকেও চিনে না। নির্ঘাত কোনো জরুরি কাজ ছিল, নয়তো একটা মানুষ সামান্য লিফটের জন্য এভাবে দৌড়ায় না। দূর, আমি কেন আগে বুঝলাম না। আর লিফটের দরজাটাও কিছু বুঝোটার আগেই বন্ধ হয়ে গেল। লোকটা আমাকে নিয়ে কি ভাবলো? আমি কোনো কাজেরই না, কারোর জন্যই না। যাই হোক, যা হবার হয়েছে। আমি তো আর ইচ্ছে করে এমন করি নাই। ওনার সাথে দেখা হলে ক্ষমা চেয়ে নিব, তাইলে তো সব সমস্যা শেষ। তাই করতে হবে। এসব ভেবেই বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেল হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতেই দেখলো মা বসে আছে। হাতে থাকা তোয়ালেটা চেয়ারের উপর রেখে মার পাশে বসে পড়ল। মা একটা ছবি চৈতিকে দিলেন। চৈতি ছবিটা রেখে দিয়ে বলল, আমার পছন্দে কি আসবে যাবে মা? আমি পছন্দ করলেই কি আর না করলেই কি? কেউ তো আমাকে বিয়ে করবে না। শুধু শুধু এসব কেন করছো? এই কথা তুমিও জানো, আমিও জানি। তাহলে কেন বারবার আমাকে ওদের সামনে মাথা নত করতে দাও? কেন ওদের সামনে আমাকে হাসির পাত্র বানাও? আমি ক্লান্ত, আর পারছি না। এত তাড়া কিসের আমাকে তাড়ানোর? আমি এতটাই বোঝা হয়ে গেছি তোমাদের ওপর যে এখন কোনো মতে বিয়ে দিতে পারলেই বাঁচো তোমরা। এইবার তো থামো, আমি সত্যি আর পারছি না। তোমাদের যদি এতই সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে বলে দিও, আমি চলে যাব কোথাও। তাও আমার ওপর এভাবে মানসিক টর্চার করো না। বলেই রুম থেকে বেরিয়ে গেল।
রিহানা বেগম মেয়ের কথা শুনে চুপ হয়ে বসে রইলেন। শুভ্র ছাদে এসে ফোনে কথা বলছিল। এমন সময় হঠাৎ কারোর ফুফানো কান্নার আওয়াজ শুনে ফোনটা রেখে ভ্রুকুচকে আশেপাশে খুঁজে দেখলো লিফটে সেই মেয়েটা কান্না করছে, ছাদের ফ্লোরে হাঁটু মুড়ে বসে। মেয়েটাকে এভাবে কান্না করতে দেখে আরো অবাক হলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। শুভ্র কি করবে সেটাই বুঝতে পারছে না। এখানে থাকবে নাকি চলে যাবে? বরং চলে যাওয়াই ভালো। মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ও ওর মতো কান্না করুক। এসব ভেবেই ছাদ থেকে নেমে নিজের রুমে এসে বিছানায় বসে কি যেন ভেবে পাশের টেবিল থেকে টিস্যুর বক্স নিয়ে আবার ছাদে চলে গেল। মেয়েটার সামনে টিস্যুর বক্সটা রেখে দিয়ে পাশে বসে গেল। হুট করে সামনে টিস্যুর বক্স দেখে চৈতি চমকে পাশে ফিরে দেখলো শুভ্র ওর দিকেই তাকিয়েছে। চৈতি অন্ধকারে শুভ্র লিপ রিডিং করতে পারল না। সামনে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুখ মুছল। অতঃপর বসা থেকে উঠে চলে গেল। শুভ্র চৈতির যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়ে এমন কেন? আমাকে একটা ধন্যবাদও দিয়ে গেল না। আজব মেয়ে তো। এজন্যই মানুষ বলে নিজে থেকে উপকার করতে নেই। আমিও না, 5টা মিনিট লস আমার। কিন্তু মেয়েটা কান্না কেন করতেছিল? যেই কারণেই কান্না করুক, আমার কি? আমার জেনে লাভ কি? ভেবেই বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। পরের দিন চৈতি সকাল সকাল উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে কলেজে চলে গেল। নিজের সিটে বসতেই আশরাফ ক্লাসে প্রবেশ করলো। চৈতি মনে মনে ভাবলো, এই লোকটাই কেন আমাদের ক্লাসে পড়লো? দুনিয়াতে কি স্যারের অভাব পড়ছিল? আশরাফ ক্লাসে প্রবেশ করে চৈতির দিকে এক পলক তাকালো। দেখলো চৈতি মাথা নিচু করে বসে আছে। আশরাফ হালকা কেসে বলল, সবাই সোজা হয়ে বসুন, স্পেশালি মিস চৈতি। আপনি নাকি সোজা হয়ে বসতে পারেন না? আরও সেই চৈতিকে বলল সোজা হয়ে বসতে। চৈতি সোজা হয়ে বসে ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো। আশরাফ আর কিছু না বলে ক্লাস করানোতে মনোযোগ দিল। ক্লাস শেষে চৈতি আরশিকে বাই বলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ শুভ্রকে সামনে দেখিয়ে দাঁড়িয়ে গেল। শুভ্র চৈতিকে দেখে অবাক হয়ে গেছে। মনে মনে ভাবলো, এই মেয়েকে সব জায়গাতেই দেখি কেন? চৈতি হঠাৎ দেখলো শুভ্র দৌড়ে এসে চৈতির হাত ধরে রাস্তার পাশে নিয়ে আসলো। চৈতি প্রথমে কিছু বুঝলো না, শুধু পাশে তাকিয়ে একটা ট্রাককে চলে যেতে দেখলো। কানে শোনেন না নাকি আপনি? পিছনে ট্রাক আসছে খেয়াল নাই? নাকি সুইসাইড করার জন্য দাঁড়িয়েছিলেন? চৈতি ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করে কিছু লিখে শুভ্রর হাতে দিল। শুভ্র ব্রুকুচকে খাতাটা নিয়ে দেখলো, গতকালের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি আপনি যে লিফট খোলা রাখার কথা বলেছিলেন, আর যখন বুঝলাম তখন লিফট বন্ধ হয়ে গিয়েছিল। টিস্যু দেওয়ার জন্য ধন্যবাদ, সাথে এখানের জন্য। আর হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি কানেতে শুনতে পাই না, সাথে কথাও বলতে পারি না, নয়তো মুখে আপনাকে ধন্যবাদ দিতাম। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। শুভ্র লেখাটা পড়ে স্তব্ধ হয়ে গেল। ও কিনা মেয়েটাকে কি না কি ভেবেছিল। নিজের উপর নিজেরই রাগ লাগছে। চৈতি ততক্ষণে খাতা নিয়ে চলে গিয়েছে। শুভ্র বাসে গিয়ে ইউটিউবে সার্চ দিল কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। শাওনাকে এসব করতে দেখে বলল, কি রে, তুই হঠাৎ এসব শিখছিস কেন? একজনের সাথে কথা বলবো তাই। ওই একজনটা কে? কোন মেয়ে? তুই বেশি কথা বলিস। তোর কাজ তুই কর, আর আমার কাজ আমি করি। এখন তো এইসবই বলবি? পুরান হয়ে গেছি না, নতুন বন্ধু পাইছো বলে কথা। তুই কি যাবি এখান থেকে নাকি আমি বের করব তোকে? আর একটা কথা, এটাই লাস্ট। বল। দোষ, মেয়েটা কে রে? কেমন দেখতে? কিসে পড়ে? কই থাকে? শুভ্র শাওনের দিকে তাকাতে শাওন দাঁত কেলিয়ে বলল, মজা করছিলাম দোষ, এমন করতেছস কেন? যাইতাছি তো। বলেই রুম থেকে চলে গেল। শুভ্র শাওনের যাওয়ার দিকে তাকিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। বিকেলবেলা শুভ্র হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ চৈতিকে দোকানের সামনে দেখে থেমে গেল। অতঃপর কি একটা ভেবে দোকানে গিয়ে বলল, মামা 1 কেজি তেল দেন তো। দোকানদার ব্রুকুচকে বলল, 1 কেজি নাকি 1 লিটার? যেই ছেলে কোনোদিন দোকান থেকে তেল ডাল কিছু কিনেনি, সে কি করে জানবে তেল কেজিতে না বরং লিটারে মাপা হয়? বিড়বিড় করে শুভ্র কোনো মতে হেসে বলল, ওই তো ওই আর কি, 1 লিটার তেল দেন। বলে চৈতির দিকে তাকিয়ে দেখলো চৈতি মোবাইলে নোটে কি যেন টাইপ করছে। শুভ্র উকি দিয়ে লেখাটা পড়ে বলল, আর ভাইয়া ওকে 1 ডজন ডিম দেন। আমার তেল পরে দিলেও চলবে। দোকানদার 1 ডজন ডিম চৈতির দিকে দিতেই চৈতি অবাক হয়ে পাশে তাকিয়ে শুভ্রকে দেখলো। দোকানদারকে টাকা দিয়ে চৈতি দোকান থেকে বের হতেই শুভ্র বের হলো। চৈতি মোবাইলে লিখলো, আপনি কি করে জানলেন যে আমার ডিম লাগবে? শুভ্রকে লেখাটা দেখাতেই শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো, আপনার লেখা দেখে। ও আচ্ছা। এইবার শুভ্র চৈতির সামনে দাঁড়িয়ে ইশারায় বলল, আমার নাম শুভ্র, আপনার? শুভ্রকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে চৈতি অবাক হয়ে তাকাতেই শুভ্র মাথা চুলকে বলল, ওই একটু একটু পারি আর কি। আপনার নামটা কিন্তু বললেন না। চৈতি আমার নাম। শুভ্র চৈতির ইশারা না বুঝে বলল,
এটার মানে কি আমি বুঝিনি। চৈতি মোবাইলে টাইপ করে শুভ্রকে দেখালো। নাম দেখে শুভ্র বলল, ও আচ্ছা। লিফটে ঢুকে কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলল, কয়তলা থাকেন আপনি? 4 তলা। আমি 5 তলে থাকি, কোনো দরকার হলে বলিয়েন। চৈতি উপর নিচে মাথা নাড়ল। অতঃপর দুজনের মাঝে আর কোনো কথা হলো না। লিফট 4 তলায় আসতেই শুভ্র বলল, বাই, ভালো থাকবেন। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে লিফট থেকে নেমে গেল। শুভ্র নিজের বাসায় চলে গেল। চৈতি ঘুম থেকে উঠে দেখলো 8:30 বাজে, অথচ তার ক্লাস 9টায়। বড্ড লেট করে ফেলেছে সে। ফার্স্ট ক্লাস, আবার কিনা আশরাফ নামক অসহ্য ব্যক্তিটা, যে কিনা সময়ে অসময়ে ওকে খোটা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। আজকে কি বলবে আল্লাহই জানে। বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো আঁচড়িয়ে বেঁধে নিল। যে করেই হোক 9টার মধ্যে পৌঁছাতে হবে। ব্যাগ কাঁধে নিয়েই দৌড়ে বেরিয়ে গেল। চৈতির মা তখন রান্নাঘরে রান্না করছিল, তাই দেখতে পায়নি যে চৈতি কলেজে চলে গিয়েছে। বাস স্টেশনে দাঁড়াতে 5 মিনিট পরে ভাগ্যক্রমে একটা বাস পেয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বাস উঠতেই সামনে তাকাতেই দেখলো বাসে ভিড়। অন্যদিনও যে ভিড় থাকে না তা না, তবে আজকে একটু বেশি ভিড়। এত ভিড় যে মানুষের মাঝে পিঁপড়ার সমানও জায়গা নেই। মন খারাপ হয়ে গেল ওর। বাস তো ঠিক মতো পেলো, কিন্তু এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে। একটা সিটও খালি না থাকায় অগত্যা দাঁড়িয়েই থাকতে হলো। হঠাৎ চৈতি ওর পিঠে কারো স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকালো। দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। চৈতি কিছু না বলে ছেলেটা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ পর আবার ওই ছেলেটা ওর কোমর স্পর্শ করছে। এবার দূরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, পাশে আরো লোকজন আছে। আজকে সে কথা বলতে পারলে নিশ্চয়ই উচিত একটা জবাব দিত। নিজেকে বড্ড অসহায় লাগছে। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো ভিড় বাসে উঠবে না, দরকার হলে হেঁটে যাবে। একটু দূরে দাঁড়িয়ে শুভ্র সবটা দেখলো। প্রথমে রাগ উঠেছিল চৈতির উপর, কিছু না বলে চুপচাপ সহ্য করছে বলে। পরক্ষণে মনে পড়লো মেয়েটা তো বোবা, ও কি করে প্রতিবাদ করবে। ভিড় ঠেলে ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে ভাই, একটু পিছনে গিয়ে দাঁড়ান। কেন? আমি আগে এসেছি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে দাঁড়াবো, আপনার সমস্যা কি? সামনের যে মেয়েটাকে দেখছেন, ও আমার পরিচিত একজন। অপরিচিত মানুষের মাঝে ও কমফোর্টেবল ফিল করে না, তাই বলছি আপনি একটু সরে দাঁড়ালে ভালো হতো। পরিচিত মানুষ হলে কি হয়েছে? আপনি তো আর ওনার জামাই লাগেন না যে আপনার পাশে এসে দাঁড়াবেন। শুভ্রর ইচ্ছা করছে ছেলেটার নাক বরাবর ঘুষি দিতে। একে তো অন্যায় করছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করছে। নিজের রাগটাকে দমানোর জন্য দাঁতে দাঁত চেপে বলল, ঠিক বলেছেন, আমি ওনার জামাই লাগি, তাই বলছি সরে দাঁড়ান, নইলে ভালো হবে না। শুভ্রর কড়া চাহনি দেখে ছেলেটা ভয় পেয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। যদি অনেকক্ষণ ধরে কোনো বাজে স্পর্শ পাচ্ছে না দেখে পিছনে ফিরে তাকাতেই শুভ্রর মুখটা দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, আপনি? শুভ্র পকেট থেকে মোবাইল বের করে লিখলো। হ্যাঁ, একটা কাজে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? চৈতিও নিজের মোবাইলে লিখে শুভ্রকে দেখালো। কলেজে। ও আচ্ছা, এখন থেকে আর বাসে উঠবেন না? চৈতি অবাক হয়ে বলল, বাসে না আসলে কিভাবে আসবো? আমার কলেজ তো অনেক দূরে, রিক্সা ভাড়া 100 টাকা চাই। শুভ্র কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, পরে এ ব্যাপারে পরে দেখা যাবে। কলেজের কাছে আসতে চৈতি শুভ্রকে বিদায় দিয়ে দৌড়ে কলেজের ভিতর ঢুকলো। ওর ক্লাস 5 তলায়। সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে উঠতে যেতেই একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আশরাফ ক্লাসে ঢুকে সারা ক্লাসে চোখ বুলালো। পরিচিত মুখ না দেখতে পেয়ে ভ্রুজোড়া কুঁচকে এলো। কই, এতদিন ক্লাস নিচ্ছে, একদিনে তো সে চৈতিকে লেট করে আসতে দেখে নাই। সবসময় ক্লাসে সেই চৈতির মুখটা দেখেছে, তবে আজকে কেন চৈতি আসেনি? ও কি অসুস্থ নাকি আসবে না? এত চিন্তা করছে কেন সে ওই মেয়েটাকে নিয়ে? কই, অন্য স্টুডেন্ট না এলে তো এত চিন্তা করে না, তবে চৈতিকে নিয়েই কেন? তবে কি ও চৈতির প্রেমে পড়ে গিয়েছে? না, এ অসম্ভব। ওই বোবা বধির মেয়ের প্রেমে পড়তেই পারে না। কি আছে ওর মধ্যে? কাঠের মতো শুকনো এক শরীর, লম্বাও তো না, এত ফর্সাও না, শ্যামলা গায়ের রং, আর একটুর জন্য কালো হয় নাই। আর একটু চাপা হলেই কালো বলা যেত। কি আছে ওর মধ্যে? কিছুই নেই। তবে কি দেখো প্রেমে পড়লো ওর? মা তো কিছুতেই মেনে নিবে না। না, নিজেকে আটকাতে হবে, নইলে বড়সড় একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, মেয়েটা কেউ কে জাদু করলো? ডিজিটাল যুগে এসে কিনা সে এখন জাদুটনায় বিশ্বাস করছে? এত অধপতন কি করে হলো তার? সামনে তাকাতেই মেয়েটা সরি বলে চলে গেল। চৈতি ফ্লোর ধরে বসা থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। অনেক জ্বলছে পাটা। দাঁতে দাঁত চেপে সহ্য করে 5 তলা পেয়ে উঠে ক্লাসের সামনে আসতে দেখলো আশরাফ অলরেডি ক্লাসে ঢুকে গিয়েছে। চৈতি কিছু না বলে দরজা হাত দিয়ে নক করলো। আশরাফ মনে মনে ভাবছিল। হঠাৎ নকের শব্দ শুনে তাকাতে চৈতিকে দেখলো। এত দেরি হলো কেন? চৈতি লিপ রিডিং করে পরে খাতায় লিখে আশরাফকে দেখালো। সরি স্যার, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল। তাহলে ক্লাসে আসার দরকার কি ছিল? বাসায় বসে ঘুমাতেন। সরি স্যার, আর এরকম হবে না। আপনাকে এখন যদি আমি কোনো পানিশমেন্ট না দেই, তাহলে আপনি মাথায় উঠে বসবেন। আজকে লেট করেছেন, কালকেও লেট করবেন, পরশু দিনও লেট করবেন। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। আমার ক্লাস শেষ না হওয়া অবধি এই ক্লাসের ভিতর ঢুকবেন না। চৈতি মাথা নাড়িয়ে ক্লাসরুম থেকে বাইরে গিয়ে দাঁড়ালো।
চোখ থেকে পানি পড়ছে ওর। আজ পর্যন্ত কোনোদিনও এভাবে ক্লাসের রুমের বাইরে দাঁড়িয়ে থাকেনি। আজকে প্রথম পাটাও বড্ড জ্বালা করছে, মনে হয় চামড়া ছিলে গিয়েছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে খুব, খিদেও পেয়েছে। ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি খেতে নিতেই পাশে আরুষিকে দেখলো। অবাক হয়ে ইশারায় বলল, কি রে তুই এখানে? আরুষি হেসে বলল, তোর জন্য এলাম। তোকে দাঁড়িয়ে থাকতে দেখে কষ্ট হচ্ছিল, তাই ইচ্ছে করে পেছনের মেয়েটাকে ডিস্টার্ব করাতে ও স্যারকে বিচার দিয়েছে, আর স্যারও আমাকে বের করে দিল। কত চালাক না আমি। আমার জন্য তুই ক্লাসরুম থেকে চলে আসবি? হুম হুম তো তোকে একা একা দাঁড় করিয়ে রাখতাম, তুই বোরিং হতি না? চৈতি নিজেকে আর আটকে রাখতে পারলো না। নিজের বাবা মা ওকে এত বুঝে না যতটা আরুষি নামক মেয়েটা বুঝে। তোকে এত ভালো হতে কে বলেছে? আমার কথা চিন্তা করতে কে বলেছে? অন্য সবার মতো কেন হলি না তুই? আরে আরে কান্না করছিস কেন? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর কথা আমি চিন্তা করব না তো কে করবে? আমার বিশ্বাস আমার জায়গায় তুই হলে আমাকেও তুই এইভাবে সাহায্য করতি। এবার চোখের পানি মোছ। তোকে কান্না করলে অনেক বিশ্রী লাগে। হায় আমার ভবিষ্যতে দুলা ভাই, ঝগড়ার পরে তোর কান্নারও তো মুখটা দেখে না জানি কবে হার্ট অ্যাটাক করে। চৈতি কান্না মুছে চোখ বড় বড় করে ইশারায় বলল, হইছে, তোর আর আমাকে পচাতে হবে না। চল ক্যান্টিনে যাই। কেন? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু খাসনি। কিন্তু স্যার। আরে কিছু হবে না, চল তো। চল। ক্যান্টিনে খাবার অর্ডার দিয়ে টেবিলে বসতেই আরুষি বলল, কালকে আমার জন্মদিন, একটা পার্টি রেখেছি, তুই আসবি। আমি এসে কি করব? প্লিজ আমি যাব না। তুই আমার জন্মদিনে আসবি না? কিন্তু আমি কিছু শুনতে চাই না, তুই আসবি মানে আসবি। আচ্ছা দেখি। দেখি না, আসতেই হবে। আচ্ছা আসবো, খুশি? অবশ্যই। হঠাৎ আরুষির মোবাইলে কল আসাতে আরুষি ইশারায় বলে, চৈতি ক্লাসে যা, আমি একটু পর আসছি। নিশ্চয়ই। আপনার পায়ে কি হয়েছে? এভাবে খুঁড়িয়ে হাঁটছেন কেন? চৈতি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। হঠাৎ সামনে আশরাফকে দেখে থেমে গেল। আশরাফের কথা চৈতি বুঝেনি, তাই হাঁ করে তাকিয়েছিল। আশরাফ বিরক্ত হয়ে বলল, আমিও না। আপনি তো শুনতেই পান না কাকে কি বলছি। মোবাইল বের করে লিখে চৈতিকে দেখালো। তেমন কিছু না, জাস্ট আসার সময় একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। আমার কেবিনে আসুন। বলেই আশরাফ চলে গেল। চৈতি আশরাফের যাওয়া দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবলো, তাকে ডাকছে কেন? ও কি কিছু অন্যায় করেছে নাকি? ওর যতদূর মনে পড়ে ও তো আজকে আশরাফের ক্লাসই করেনি। তবে কি আরুষির সাথে ক্যান্টিনে গিয়েছে বলে কিছু বলবে? ভয়ে ভয়ে আশরাফের রুমে যেতেই আশরাফ চেয়ারে বসতে বলল। চৈতি চেয়ারে বসতেই আশরাফ বলল, পাটা দিন। চৈতি আশরাফের কথা বুঝে আশরাফের দিকে তাকাতেই আশরাফ বুঝলো কি বলে ফেলেছে সে। টেবিলে থাকা ফার্স্ট এড বক্সটা চৈতির দিকে বাড়ি দিয়ে বলল, এই নিন, আমি বাইরে যাচ্ছি, আপনি মেডিসিন লাগিয়ে নিন, নয়তো ইনফেকশন হবে। বলে কেবিন থেকে বেরিয়ে গেল। আশরাফের যাওয়ার দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে রইল চৈতি। লোকটার আজ কি হলো? সকালে দেরি করে গেলাম বলে ধমক দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখলো, আর এখন ফার্স্ট এইড বক্স দিয়ে সাহায্য করছে। ভাবতে ভাবতেই পায়ে ব্যান্ডেজ করে বাইরে বের হতেই দেখলো আশরাফ দাঁড়িয়ে আছে। চৈতিকে বের হতে দেখে আশরাফ বলল, মেডিসিন লাগিয়েছেন? চৈতি উপর নিচে মাথা নাড়ালো। দেখুন, একজন শিক্ষক হিসেবে আমি আমার কর্তব্য পালন করেছি, আপনি আবার অন্য কিছু ভেবে নিয়েন না। এখন বাসায় যান। বলেই কেবিনের ভিতরে চলে গেল। আশরাফের যাওয়ার দিকে চৈতি ভ্রুকুচকে তাকিয়ে থাকলো, কারণ আশরাফের বলা কথা ও বুঝতে পারে নাই। লোকটা এত তাড়াতাড়ি বলল যে চৈতি লিপ রিডিং করতে পারে নাই। ও কি কেবিনে গিয়ে জিজ্ঞেস করবে যে আশরাফ কি বলেছিল তখন? না থাক, পরেই না হয় জিজ্ঞেস করবে ভেবেই কলেজ থেকে বেরিয়ে গেল। কেবিনের জানলা দিয়ে আশরাফ বাইরে তাকিয়েছিল। চৈতিকে ঘুরিয়ে যেতে দেখে আশরাফ মনে মনে ভাবলো, মেয়েটা এই পা নিয়ে যেতে পারবে তো? আমার তো উচিত ছিল ওকে বাসায় পৌঁছে দেয়া। কেন যে তখন কিছু না শুনেই মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখলাম। এতক্ষণ বাইরে দাঁড়ানোর কারণে মনে হয় পায়ের ব্যথাটা বেড়েছে। পরক্ষণই নিজের ভাবনাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। চৈতিকে নিয়ে এত ভাবনা কবে থেকে ভাবছো? ওদের মধ্যে সম্পর্ক জাস্ট টিচার স্টুডেন্টের। একজন টিচার নিশ্চয়ই তার স্টুডেন্টকে নিয়ে এত ভাবে না। না, বড্ড বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ব্যাপারটাকে আর এগোতে দেওয়া যাবে না। মেয়েটার কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে ভেবেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। চৈতি কলেজ থেকে বেরিয়ে বাস স্টেশনে এসে দাঁড়ালো বাসের অপেক্ষায়। কম ভিড় থাকলে তবেই ও বাসে উঠবে, নয়তো না। প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও কম ভিড় বাস পেল না। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। চৈতি দৌড়ে গিয়ে একটা ছাউনি নিচে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি পড়ার আর টাইম পেল না, এখনই বৃষ্টি পড়া লাগলো। এখন নিজের উপরে রাগ লাগছে, কেন সে বাস উঠলো না?
উঠলে তো আর এভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা লাগতো না। বাস কখন আসবে কে জানে। ভাবতে ভাবতে ব্যাগ থেকে রুমাল বের করে হাত মুছতে লাগলো। হাতে খানিকটা বৃষ্টির ফোঁটা পড়েছে। বৃষ্টির ফোঁটা পড়লেই ওর আবার জ্বর ওঠে। সেই জ্বর 4-5 দিনের আগে ছাড়ে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ হাত থেকে রুমালটা নিচে পড়ে গেল। এখন রুমালটা তুলতে নিলেই সে বৃষ্টিতে ভিজে যাবে, কিন্তু রুমালটা তো ওকে তুলতেই হবে। আরশি দিয়েছে ওকে রুমালটা, তাই বাধ্য হয়ে নিচু হয়ে রুমালটা তুলতেই যাবে। এমন সময় হঠাৎ খেয়াল করলো ওর মাথায় আর বৃষ্টি পড়ছে না। অবাক হয়ে উপরে তাকাতেই আশাকে দেখতে পেল। ওর মাথার উপর ছাতা ধরে আছে, মুখে কিছুটা গম্ভীর ভাব। এভাবে তাকিয়ে আছেন কেন? উঠুন, সবাই দেখছে। আশরাফের কথা বুঝে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে মোবাইল বের করে টাইপ করে বলল, আপনি? আশরাফ আমতামতা করতে করতে বলল, মানে সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখলাম। কিছুক্ষণ থেমে আবার বলল, বাসের জন্য দাঁড়িয়ে আছেন? চৈতি উপন্যাস মাথা নাড়ালো। আশরাফ কিছু বলতে যাবে হঠাৎ শুভ্র এসে চৈতির মুখের সামনে হাত নাড়িয়ে বলল, চৈতি, আপনি? আপনার দেখা পাবো আশা করিনি। আশরাফ ভ্রুকুচকে তাকিয়ে আছে শুভ্রর উপর। এই ছেলে আবার কই থেকে আসলো? চৈতির নাম জানে কিভাবে? কে এই ছেলে? কি সম্পর্ক চৈতির সাথে? বয়ফ্রেন্ড নাকি ওর? এরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে আশরাফে। শুভ্র আশরাফকে দেখিয়ে ইশারায় বলল, উনি? চৈতিও ইশারায় বলল, আমার কলেজের স্যার। আশরাফের দিকে তাকিয়ে মোবাইলে টাইপ করে লিখলো। উনি আমাদের বাসার উপরে থাকেন। আশরাফ হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আশরাফ। আপনি কি মিস চৈতির মতো কথা বলতে পারেন না? মানে দেখছি ওনার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, তো তাই কিছু মনে করবেন না প্লিজ। আশরাফের কথা শুনে শুভ্র মনে হলো চৈতিকে উনি ইচ্ছা করে খোঁচা মেরে কথা বলেছেন। পরক্ষণেই নিজের ভাবনাকে ভুল ভাবলো, কারণ একজন টিচার নিশ্চয়ই তার স্টুডেন্টকে খোঁচা মেরে কথা বলবেন না। তাই হাসি মুখে বলল, আমি শুভ্র, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, চৈতি, চলুন আমরা বাসায় যাই, বৃষ্টি কমে এসেছে। চৈতিও উপন্যাস মাথা নেড়ে সম্মতি জানালো। আসি, ভালো থাকবেন, আর চৈতির প্রতি একটু খেয়াল রাখবেন। জানেনই তো ও অন্য স্বাভাবিক স্টুডেন্টের মতো না। বলি শুভ্র চৈতিকে নিয়ে চলে গেল। আশরাফ ওদের যাওয়ার দিকে ব্রুকুচকে তাকিয়ে রইল। এই ছেলে চৈতির সাথে কেন এত কথা বলছে? ওই মেয়ের জন্য ও সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছে, কিন্তু কেন? বাহ, বেশ ভালোই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন তো আপনি। চৈতির ইশারায় কথা বলা বুঝে শুভ্র মাথা নিচু করে হেসে বলল, ওই আর কি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে এসে শুভ্র চৈতিকে ইশারায় বলল। উঠুন। চৈতি অবাক হয়ে বলল, আপনার গাড়ি আছে? আগে তো ছিল না, আপনার জন্য আব্বুর থেকে আনা লাগলো। শুভ্রের কথা না বুঝে চৈতি বলল, কি বলেন? আমি লিপ রিডিং করতে পারিনি। আসলে আমি গাড়ি বেশি একটা ইউজ করি না, তো তাই দেখেননি। ও আচ্ছা। আমি আপনার কলেজের দিকটায় প্রতিদিনই আসি, তাই আপনি আসার সময় আমার সাথে আসতে পারেন। এতে করে আপনাকে আর ভিড় বাসে উঠতে হবে না। চৈতি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গাড়িতে উঠল, কিন্তু আপত্তি বাঁধলো সিট বেল্ট বাঁধা নেই। ও তো কোনোদিন গাড়িতে উঠেনি, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে সে। গাড়ি না থাকাটাই স্বাভাবিক। শুভ্রকে কিছু বলতেও পারছে না, কি না কি ভাববে। হঠাৎ শুভ্র এগিয়ে এসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে চৈতির মুখের দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে এখনই চক্ষু কোটো থেকে বেরিয়ে আসবে। কিছুক্ষণ তাকে নিজের সিটে এসে বসলো। এতক্ষণ জমে থাকা শ্বাস বের করে দিল। একটুর জন্য হৃৎপিণ্ডটা বেরিয়ে আসেনি। নিজেকে সামনে ধন্যবাদ দিল শুভ্রকে। শুভ্র কিছু না বলে হেসে গাড়ি চালানোতে মন দিল। কিছুক্ষণ পর চৈতি গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। তখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতে ভালোই লাগছে। হঠাৎ চোখের সামনে আশরাফকে দেখলো, সেও তার গাড়ি নিয়ে ওদের পাশে আসছে। চৈতি ভ্রু কুঁচকে ফেললো। উনি আবার কখন ওদের সাথে আসছে সেটাও এতক্ষণ দেখতেই পায়নি। আশরাফকে মনোযোগ দিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে দেখে চৈতি ভাবলো হয়তোবা উনি ওনার গন্তব্যেই যাচ্ছে। কাকতালীয়ভাবে মনে হয় দেখা হয়ে গেছে। চৈতি জানলা থেকে মুখ সরিয়ে সামনে তাকাতেই আশরাফ আর চোখে চৈতির দিকে তাকালো। গাড়ির জানলা খোলা রাখায় স্পষ্ট চৈতিকে দেখা যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে আছে ও। আশরাফের মাথায় একটা কথা কিছুতেই আসছে না, চৈতির সাথে ছেলেটা যদি ওর বাসার প্রতিবেশী হয় তাহলে চৈতিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে কেন? কই, ওর বাসার প্রতিবেশী তো ওরে গাড়ি করে কোনো জায়গায় ড্রপ করে দেয় না, বা হঠাৎ করে দেখা হয়ে গেল গাড়ি করে তো বাসায় নামিয়ে দেয় না। তাহলে চৈতির বেলাতেই ওই ছেলে ওকে গাড়ি করে বাসায় নিয়ে যাচ্ছে কেন? এই সম্পর্কও কোনো পাড়া প্রতিবেশীর সম্পর্ক হতে পারে না। নিশ্চয়ই কিছু না কিছু তো আছে ওদের মাঝে, কিন্তু কি সম্পর্ক আছে ওদের মাঝে? প্রেমের সম্পর্ক কি? এটা ভেবেই আশরাফের রাগ হলো চৈতির উপর। চৈতি মেয়েটাই বা কেমন, একটা ছেলের সাথে গাড়িতে উঠে গেল। পাড়া প্রতিবেশী হোক তাই বলে গাড়িতে উঠে যাবে? যা ইচ্ছা তাই করুক, তাতে ওর কি? ওর এত হিংসে হচ্ছে কেন? চৈতি যার তার সাথে প্রেম করুক, ওর কোনো আসে যায় না ভেবেই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে সামনে চলে গেল।
কিছুক্ষণ পর চৈতি ওর বাসার সামনে এসে পড়ল। গাড়ি থেকে নেমেই চৈতি ধন্যবাদ জানালো শুভ্রকে। ছেলেটা কে রে, আগে তো কোনোদিনও দেখিনি। হাত পা ধুয়ে ঘরে ফ্যান চালিয়ে বিছানায় বসেছে কেবল। সারাদিন অনেক ধকল গিয়েছে তার উপর। পায়ের ব্যথাটা এতক্ষণ কমে থাকলেও হুট করে যেন এখন বেড়ে উঠেছে। বিছানায় পাটা তুলে দেখছিল, এমন সময় মা এক গ্লাস পানি নিয়ে এসে উপরোক্ত কথাটা বলল। চৈতি বুঝতে না পেরে ভ্রু কুঁচকে খাতায় লিখে বলল, কোন ছেলের কথা বলছো? আরে যার সাথে গাড়ি করে তুই আসলি, নিশ্চয় ছেলেটা অনেক বড় লোক। দেখতেও তো মাশাআল্লাহ রাজপুত্র থেকে কম না। কে এই ছেলে? চৈতি বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে খাতায় লিখে দেখালো। এই ছেলেটা তেমন কেউ না আম্মু, আমাদের বাসার ওপরে থাকেন। একদিন হঠাৎ ওনার সাথে আমার পরিচয়। আজকে আসার সময় বাইরে বৃষ্টি পড়ছিল, আমি দাঁড়িয়েছিলাম, তাই জাস্ট ভদ্রতার খাতিরে উনি আমাকে গাড়িতে করে ড্রপ করে দিয়েছেন। যেহেতু উনিও এখানে থাকেন, এর বেশি কিচ্ছু না। প্লিজ মাথা ঘামিও না ওনাকে নিয়ে। তোমার তো আবার যে কোনো ছেলে দেখলে বিয়ের জন্য তোলপাড় শুরু করা লাগে। আল্লাহর রহমতে এমন কিচ্ছু করো না, উনি খারাপ ভাববেন। বললে হলো নাকি? এত সুন্দর বড় লোক ভালো ছেলে পেয়ে নাকি আমি হাতছাড়া করব? চৈতি বিরক্ত হয়ে বলল, উনি যে ভালো তুমি বুঝলে কি করে? আমার চোখ যে কাউকে দেখলে বুঝতে ফেলে সে কেমন। তাছাড়া ও ভালো না হলে কি তোকে ড্রপ করে দিত নাকি? নিশ্চয় ওই ছেলে তোকে ভালোবাসে। চৈতি অবাক হয়ে বলল, আম্মু, নিজেকে সামলিয়ে বলল, মানে তুমি কিভাবে এক কথায় বলে দিলে যে উনি আমাকে ভালোবাসেন? একদিনের পরিচয়ে কেউ কাউকে ভালোবেসে ফেলে? প্লিজ এসব চিন্তা বাদ দাও, আর এখান থেকে গেলে আমি খুশি হব। একটু রেস্ট নেব আমি। পরেরটা পরে দেখা যাবে, কিছু খাবি এখন? না, আমার কোনো খিদে নেই। শুভ্র ফ্রেশ হয়ে বসতে যাবে এমন সময় কলিং বেল শুনে মনে মনে ভাবলো, এখন আবার কি আসলো? এমন সময় তো কেউ আসার কথা না। দরজা খুলতেই চৈতির মা হেসে বললেন, ভালো আছো বাবা? শুভ্র কোনো রকম হেসে বলল, জি আন্টি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চৈতিকে চিনো? হ্যাঁ হ্যাঁ আন্টি। আমি ওর মা। সরি আন্টি, আগে চিনতে পারিনি, কিছু মনে করবেন না। সমস্যা নেই, এটাই স্বাভাবিক। তুমি তো আমাকে আর আগে দেখো নাই। ভেতরে আসুন না। চৈতির মা ঘরের ভেতর ঢুকে আশেপাশে এক নজর তাকালো। না, ছেলে বেশ গোছগাছি আছে, চৈতির সাথে খুব ভালো মানাবে। এর মধ্যেই একটা চেয়ারে এনে শুভ্র বসতে বলল। চৈতির মা বসে হেসে হাতে থাকা টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও বাবা, সন্ধ্যার ইফতারি তোমার জন্য নিয়ে আসলাম। এত কষ্ট করার কি দরকার ছিল? আমি বাইরে থেকে খেয়ে নিতাম। না না বাবা, বাইরের খাবার আনহাইজেনিক, জানো তো শরীর খারাপ করবে তোমার। এর থেকে বাসায় তৈরি খাবার হাজার গুণে ভালো, স্বাস্থ্যসম্মত। তা তো জানি, কিন্তু ঘরে কে বানাবে বলুন? আব্বু আম্মু দুজনেই অন্য জায়গায় থাকেন, একটু দূরেই থাকেন তারা। বানিয়ে দেবার মতো কেউ তো নেই, তাই বাহিরের খাবার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সমস্যা নেই বাবা, তোমাকে আমি প্রতিদিন ইফতার বানিয়ে দিয়ে যাব। এতে তোমারও সুবিধা আর আমারও সুবিধা। শুভ্র অবাক হয়ে বলল, আপনার সুবিধা মানে? না গিয়ে মানে আমার ডায়াবেটিস তো, কিন্তু বাইরে বেশি একটা যাওয়া হয় না। তোমাকে খাবার দেওয়ার উছিলে একটু হাঁটা হবে আমার। কিন্তু আপনি এত কষ্ট করবেন কেন আমার জন্য? কষ্ট কই বাবা, তুমি তো আমার ছেলের মতোই। নিজের ছেলেকে ইফতারি বানিয়ে দিতে কি কষ্ট লাগে নাকি কারণ? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। জি বলুন না। চৈতিকে তোমার কেমন লাগে? চৈতিকে আমার কেমন লাগে মানে? না মানে আমার মেয়েটা কারোর সাথে মিশে না তো, ফার্স্ট দেখলাম তোমার সাথে কথা বলছে, তাই জিজ্ঞাসা করলাম। না না আন্টি, ও তো অনেক ভালো। এই তো ছেলে ভালো বলেছে, তার মানে চৈতিকর পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে এবার আসি। হ্যাঁ, আমাদের বাসায় একবার বেড়াতে এসো। দুঃখিত আন্টি, আপনাকে কিছু খাওয়াতে পারলাম না। আরে কিছু হবে না, তুমি ছেলে মানুষ, তুমি কি খাওয়াবে? তাও আন্টি। বাদ দাও তো, আমি গেলাম। আচ্ছা, আবার আসবেন? তা তো অবশ্যই। জি, কিছু বললেন? না না বাবা, আচ্ছা চেষ্টা করব। ভালো থাকবেন। তুমিও। বাসায় আসতে চৈতি খাতায় লিখে বলল, কোথায় গিয়েছিলে তুমি? তেমন কোথাও না, ভালো লাগছিল না তাই এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম। ও আচ্ছা। চৈতির মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক বাবা, চৈতি কিছু বুঝতে পারে নাই। উনি তো চৈতির ভালোর জন্যই এমনটা করছেন। এতে মিথ্যা বললে কিছু হবে না, বরং এতে যদি ওনার মেয়ের লাভ হয় তাহলে ক্ষতি কোথায় মিথ্যা বলতে। এসব ভেবেই নিজেকে শান্ত করলেন তিনি।
চৈতি, ছুটি শেষে আমার সাথে দেখা করবেন। আরও সেই চৈতিকে খোঁচা মেরে বলল, কিরে, তোর সাথে স্যার দেখা করতে চাইছি কেন, তাও আবার পার্সোনালি? জানি না। আচ্ছা, তুই স্যারের সাথে দেখা করিস, আমি তোর জন্য না হয় বাইরে ওয়েট করব। তুই কেন আবার ওয়েট করবি? আরে কিছু হবে না, আমার এমনিও কলেজ শেষে কোনো কাজ থাকে না, আজাইরা পয়সা থাকি। চৈতি আরশের কথা হেসে বলল, আচ্ছা, তুই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করিস আর মশার কামড় খাস, কেমন? চৈতি আরশিকে বিদায় দিয়ে দরজায় নক করতে আশরাফ সাথে সাথে দরজা খুলল, যেন এতক্ষণ ওর জন্যই দরজার সামনে দাঁড়িয়েছিল। প্রথমে চমকে উঠলো, নিজেকে শান্ত করে নোটে লিখে আশরাফকে দেখালো। আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, কেন আপনাকে ডাকতে পারি না আমি? একজন স্যার হিসেবে তার স্টুডেন্টকে ডাকার সম্পূর্ণ রাইট আছে আমার, নাকি আপনার থেকে পারমিশন নেওয়া লাগবে? আশরাফের বলা কথাগুলো শুনে চৈতি ভ্রু কুঁচকালো। সামান্য প্রশ্ন করার জন্য কেউ এতগুলো কথা শোনা, তা চৈতির ধারণার বাইরে ছিল। সে তো ফর্মালিটির জন্য বলেছিল কথাটা, নাকি তার বলা উচিত ছিল? কেন ডেকেছিলেন আমায়? না, এটা বড্ড বেয়াদবি হয়েছে তো। কিন্তু এই কথা বলেও তো কোনো লাভ হলো না, সেই কথা শুনতেই হলো। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এভাবে বলদের মতো তাকিয়ে আছেন কেন? কিছু তো বলুন। চৈতি বুঝতে পারলো আশরাফ তার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু কিসের জন্য? সে কি কোনো ভুল করেছে? না না স্যার, আমি তো জাস্ট এমনি বললাম। কিসের জন্য ডেকেছিলেন আমায় যদি বলতেন। আশরাফ জিজ্ঞেস করতে যাবে সে ওই ছেলের সাথে কেন গাড়িতে উঠেছিল গতকাল, কিন্তু একজন শিক্ষক হিসেবে একজন ছাত্রীকে এই কথাটা জিজ্ঞেস করা বেমানান। নিজের কাছে কেমন যেন লাগছে। চৈতি যদি খারাপ মনে করে, ও যদি ভাবে ওর ব্যাপারে সে কেন হস্তক্ষেপ করছে, যদি জিজ্ঞেসই করে তাহলে সে কি জবাব দেবে? চৈতির মুখের দিকে তাকাতেই দেখলো চৈতি উত্তরের আশায় চেয়ে আছে তার দিকে। এখন কি বলবে সে? ম্যাথের চ্যাপ্টার 5টা কালকে সম্পূর্ণ পড়ে আসবেন, ম্যাথ করতে দেব। এই কথা বলার জন্য আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ক্লাসে মনে ছিল না বলতে, আর এই পড়াটা শুধু আপনার জন্যই বরাদ্দ। কেন স্যার, সবাই কি দোষ করেছে? আমি শুধু একা একা পড়বো কেন? আশরাফ বিরক্ত হয়ে বলল, গত সপ্তাহে যে মডেল টেস্ট নিয়েছিলাম মনে হচ্ছে আপনার? এটা মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। সেই পরীক্ষায় আপনি এত লো মার্ক পেয়েছেন যে আমার বলতেই লজ্জা লাগছে। আমার স্টুডেন্ট হয়ে ম্যাথে এত কম মার্ক পাবে সেটা আমি কোনোদিন আশা কেন কল্পনাও করিনি। এখন ক্লাসের সবার সামনে আপনার মার্ক বললে আমার নিজেরই লজ্জা থাকবে। সবাই ভাববে আমি কোন শিক্ষক যে স্টুডেন্টকে সামান্য পাশও করাতে পারলাম না, আমারই অপমান হবে। আর সামনেই তো টেস্ট এক্সাম, সেখানেও যদি আপনি এমন মার্ক পান তাহলে আপনাকে আর বোর্ড এক্সাম দেওয়া লাগবে না। পরের বছর ইনশাল্লাহ কলেজেই থাকবেন। তাই যদি কলেজ পাস করতে চান তাহলে আমার কথা আপনাকে মানতে হবে। আশরাফের বলা কথাগুলো বুঝে এখন চৈতিরই লজ্জা লাগছে। মাথা নিচু করে ফেলল সে। হ্যাঁ, মানছে সে অঙ্কতে একটু কাঁচা, একটু না অনেকটা কাঁচা। তাই বলে কলেজ লাইফে এসে কিনা সে ফেল করবে? এটা শুনলে তো মানুষ হাসাহাসি করবে। কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি পড়া শিখে আসবেন কালকে, নাকি আমি সবাইকে আপনার মার্কস বলে বেড়াতাম? না না স্যার, আমি কালকে আপনার জন্য পড়া শিখে আসবো, কিন্তু এক রাতে একটা চ্যাপ্টার। পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই একটু প্রেশার নিতেই হবে। বাই দ্য ওয়ে, আমি আর কোনো বাহানা শুনছি না। ভালো করে পড়ে আসবেন, আর যেটা বুঝবেন না সেটা রেড পেন দিয়ে মার্ক করে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। জি স্যার। আর কি, যান এবার। আমার কথা শেষ নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফিজ। বলেই সালাম দিয়ে চলে গেল। চৈতির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে জোরে একটা শ্বাস ফেলল। আজকে আসতে এত দেরি হলো যে? শুভ্রের কথা শুনে চৈতি ভ্রুকুচকে বলল, আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? বেশিক্ষণ ওয়েট করিয়ে ফেললাম আমি? চৈতির কথা শুনে ঘাবড়ে আমতামতা করতে করতে শুভ্র বলল, না না, আমি তো এইমাত্র আসলাম, সবাইকে বেরিয়ে যেতে দেখলাম, কিন্তু আপনি বের হচ্ছেন না দেখে বললাম। আর তাছাড়া গতকাল তো আগেই বেরিয়েছিলেন। আশরাফ স্যারের সাথে কিছু কথা ছিল, তাই দেরি হয়ে গেল। আশরাফ স্যারকে? গতকাল যার সাথে কথা হলো উনি? চৈতির উত্তর শুনে শুভ্রের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো তা সে জানে না, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাকিটা সময় দুজনের মধ্যে কোনো কথা হলো না। বাসার সামনে আসতেই শুভ্র ইশারায় বলল, তাহলে যান, আমার একটু কাজ আছে, একটা জায়গায় যাওয়া লাগবে, কালকে দেখা হচ্ছে। চৈতি মাথা নাড়িয়ে গেটের ভিতর ঢুকতে শুভ্র ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। আচ্ছা, ওরা তো মন খারাপ কেন হচ্ছে? আশরাফ যদি টিচার হয়, আর ধরুন ওদের মধ্যে কথা হতেই পারে, ও কেন নেগেটিভ ভাবছে বিষয়টা? বি পজিটিভ শুভ্র, ওদের মধ্যে জাস্ট টিচার অ্যান্ড স্টুডেন্টের সম্পর্ক, এর বেশি কিছু না। তুই কেন ওভার থিঙ্কিং করছিস? নিজেকে সামলিয়ে গাড়ি ঘুরিয়ে গাড়ি চালানোতে মন দিল। বাসায় ফিরতেই শুভ্রের সাথে আসছিস? মার কথা শুনে ভ্রুকুচকে চৈতি জিজ্ঞেস করলো,
তুমি ওনার নাম জানলে কি করে? না মানে গতকাল বললাম না এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম, হুম। তো উনি বললেন নতুন এক ভাড়াটিয়া উঠেছে, তার নাম নাকি শুভ্র। তো আমি বুঝলাম তোর সাথে যে ছেলেটা দেখছিলাম ওর কথাই বলছে। উনি ভাড়াটিয়া না আম্মু, এটা ওনার নিজস্ব ফ্ল্যাট। বলো নতুন ফ্ল্যাটে যে উঠেছে। ওই একটাই হইল। তুই কি প্রতিদিন ওর সাথে আসবি? হ্যাঁ, কেন? কেন আসবি? চৈতি বিরক্ত হয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন মা? উনি কাজে আমার কলেজের সামনে দিয়ে যান, যেহেতু আসার সময় আমার কলেজ সামনে পড়ে, আবার ছুটিও হয় ওই সময়, তাই উনি আমাকে ড্রপ করে দেন। কতটুকুই জানা ছিল। আচ্ছা তুই রেস্ট নে। মার কথা চৈতি কিছুই বুঝলো না। অবুজের মতো মাথা নেড়ে সম্মতি জানালো মায়ের কথায়। একটু রেস্ট নিয়ে ইফতার শেষ করে পড়তে বসলো। ফুল চ্যাপ্টার আজকে রাতের মধ্যে শেষ করতে হবে। যেখানে সে একটা চ্যাপ্টার 2 সপ্তাহ লাগায় পড়তে, তাও ভালো করে পড়া হয় না। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অঙ্ক করাতে মন দিল। কিছুক্ষণ পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা ছুঁই ছুঁই, তার মানে 4 ঘন্টা হয়ে গিয়েছে। অথচ সে এক পেজও শেষ করে নাই। মোট কথা তার মাথায় অঙ্কের অটাও ঢুকতেছে না। সারাদিনের ক্লান্তিতে মাথা ঘুম এসে ভর করেছে। এই পর্যন্ত 5 কাপ চা খেয়ে ফেলেছে সে, তাও ঘুম যেন যাচ্ছেই না। চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। না, এবার মনে হয় একটু ঘুমটা কমেছে। আবার চেয়ারে বসে অঙ্ক করতে মনোযোগ দিল। চোখে মুখে আলোর ছোঁয়া পেতেই আড়মোড়া ভেঙে নিজের দিকে তাকাতে দেখলো সে চেয়ারে বসে আছে। তার মানে সে কি ঘুমিয়ে পড়েছিল? মোটামুটি অর্ধেক শেষ করতে পেরেছে, বাকিগুলো বুঝে নেয় বলে চালিয়ে দেওয়া যাবে। পেন্সিল ব্যাগ থেকে লাল কলম বের করে বাকি অঙ্কগুলো দাগিয়ে ব্যাগ গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। লিপস্টিক লাগিয়ে যা। মার কথা শুনে ভ্রুকুচকে বলল, লিপস্টিক কেন লাগাবো আম্মু? তুমি তো জানো আমি লিপস্টিক পরি না। চোখ মুখ ফ্যাকাশে লাগছে তোর। বলে লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিল। চৈতে মুছতে গেলেই ওর মা হাত ধরে বাধা দিয়ে বলল, খবরদার মুছবি না, এটা না মুছলে অনেকক্ষণ থাকবে। কলেজ থেকে আসলে যেন আমি তোর ঠোঁটে লিপস্টিক দেখতে পাই। আচ্ছা আচ্ছা, মুছবো না, লেট হয়ে যাচ্ছে, আমি যাই। যা। মাঠ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে লিফট থেকে নেমে দৌড়াতে লাগলো। আজকেও লেট হয়ে গেছে। সামনেই গাড়ির সামনে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়ের স্পিড আরো বাড়িয়ে দিল। আর মাঠ দেওয়া হিল জুতা পরার ফলে একটা অঘটন ঘটে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে চৈতি জুতার সাথে পা লেগে গিয়ে একদম শুভ্রের উপর পড়লো। এই ঘটনায় চৈতি যেমন অবাক হয়েছে, তেমন শুভ্র অবাক হয়েছে। চৈতি তাড়াতাড়ি সরি বলে শুভ্রের থেকে উঠে এলো। শুভ্র এখনো ঘোরের মধ্যে আছে, একটু আগের ঘটনাটা থেকে বেরোতে পারছে না। শুভ্রকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতি একটু সামনে এগিয়ে শুভ্রের মুখের সামনে নিজের হাত নাড়ালো। হুঁশ ফিরে আসতেই নিজেকে সামলে চৈতির জন্য দরজা খুলে দিল। চৈতি গাড়ির ভিতর ঢুকতে যেতেই গাড়ির উপরের অংশের সাথে জোরে ধাক্কা খেলো। কপালে হাত দিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। যে সময় তাড়াহুড়ো করতে যায় সে সময় হাজারটা অঘটন ঘটে। যেমন আজকেরটাই ধরা যাক। এই পর্যন্ত কতবার বাজে ঘটনা ঘটলো। প্রথমে হোঁচট খেয়ে শুভ্রের উপর পড়া, আর তারপর গাড়ির সাথে এমন জোরে ধাক্কা খাওয়া। চৈতিকে ব্যথা পেতে দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কপাল তো ফুলে গেছে, বরফ আনবো? এমনিতেই আজকে দেরি হয়ে গিয়েছে, তার উপর এখন বরফ এনে কপালে দিলে আর কলেজে যাওয়া লাগবে না। আশরাফ স্যার নিশ্চয়ই ভাবছে আমি ওনার পরে ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছা করে দেরি করাচ্ছি। শুভ্রকে মানা করে দিল চৈতি। শুভ্র কিছু না বলে নিজের সিটে বসে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর ব্যথা ঠিক হতে শুভ্রের কাছে টিস্যু চাইলো। পেছনের সিট থেকে টিস্যুর বক্সটা এনে চৈতিকে দিল শুভ্র। লিপস্টিকটা মোছা লাগবে তার। এভাবে কলেজে কেউ লিপস্টিক দিয়ে যায় নাকি? তাও আবার লাল লিপস্টিক। নিজের কাছে কেমন যেন লাগছে। নুট কালার বা হালকা কালারের হইলে না হয় মানা যেত, কিন্তু লাল লিপস্টিক? ও কি বিয়ে বাড়ি নাকি কোনো অনুষ্ঠানে যাচ্ছে যে তাকে লাল লিপস্টিক ইউজ করা লাগবে? ব্যাগ থেকে আয়না বের করে টিস্যু দিয়ে ঠোঁটে লেগে থাকা লিপস্টিকটুকু মুছতে লাগলো। লিপস্টিক মোছা শেষ হলো, টিস্যু বাইরে ফেলে পাশের দিকে তাকাতেই দেখলো শুভ্র তাকিয়ে আছে এক দৃষ্টিতে। যদি হুট করে তাকাবে তা সে কল্পনাই করে না। হকচকিয়ে ড্রাইভিং এ মন দিল সে। কলেজের সামনে আসতে চৈতি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড় দিল ক্লাসের দিকে। চৈতির যাবার দিকে তাকিয়ে থেকে শুভ্র গাড়ি ঘোরালো। ক্লাসে ঢুকতে চৈতি দেখলো আশরাফ এখনো ক্লাসে আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কিরে, দৌড়ে এসেছিস কেন? আরুষের কথা শুনে চৈতি আরুষের দিকে তাকিয়ে মাথা নাড়লো। দৌড়ে আসতে কে বলেছে তোকে? কিছু যদি হয়ে যেত? দেখছিস কিভাবে হাঁপাচ্ছিস, পানিও তো খেতে পারবি না, রোজা রেখে কি দরকার দৌড়ানো? আরুষের কথা শুনে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে বলল, আরে ঠিক আছে, আমি চিন্তা করিস না। আর ওই দিন তো দেখলি দেরি করে আসার কারণে স্যার কি করলো। এরপরও কি দেরি করে আসতে ইচ্ছে হয়? তুই বল। তাও ঠিক। যাই হোক, আজকে আসবি তো? কোথায়? আরুষি অবাক হয়ে বলল, কোথায় আবার? আমার বাসায়।
তোর বাসায় কেন যাব? আরশি রেগে কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, আরে মজা করছিলাম, এত সিরিয়াস হয়ে যাস কেন? একটা কথা বলবো। আরশি ভ্রুকুচকে বলল। কি কথা? চৈতি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না গেলে হয় না? তুই দেখ, আমি কথাও বলতে পারি না, কানেও শুনি না, তোকে হ্যাপি বার্থডে বলতেও পারবো না, তোকে গানও শোনাতে পারবো না, আবার মানুষের কথাও কিছু বুঝবো না। ধর কেউ আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি আরশির কি হও, আমি না হয় ওনার লিপ রিডিং করে ওনার জিজ্ঞেস করা প্রশ্ন বুঝলাম, কিন্তু উত্তর দিব কি করে? আমি তো চাইলেও বলতে পারবো না, আবার খাতা কলমে লিখেও দেখাতে পারবো না, তাই না? মানুষ আরো বিরক্ত হবে আমার উপর। কি দরকার মানুষকে বিরক্ত করার? তার চেয়ে বরং তুই তোর কেক কাটার মোমেন্টটা ভিডিও করে রাখিস, ক্লাসে এসে আমি দেখবো, তাহলেই তো হয়ে গেল, সব ঝামেলা শেষ, তাই না? কোনো ঝামেলা শেষ হবে না, আমি তোর সাথে সাথে থাকবো। কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে আমি তোর হয়ে আনসার দিব, আর আমার তোর মুখে হ্যাপি বার্থডে শোনা লাগবে না, তোর হাত দিয়ে না হয় আমি শুনে নেব। কেউ তোকে কিছু বলবে না, বলতেই দিব না আমি। আর কিছু বলে ফেললে তাকে উচিত জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। এখন তুই যদি মন থেকে যেতে না চাস তাহলে তো আমার কিছু করার নেই। সবার সাথে যুদ্ধ করতে পারলেও তোর মনের সাথে তো যুদ্ধ করতে পারবো না। তুই না চাইলে না হয় থাক, জোর তো আর করতে পারি না। তুই কি রাগ করেছিস আমার উপর? না, রাগ করবো কেন? চৈতি কিছু বলতে যাবে তার আগে আশা প্রবেশ করলো ক্লাসরুমে। আর কিছু বলতে পারলো না চৈতি, শুধু ইশারায় সরি বলল। আরশি উত্তরে কিছু বলল না, মুখ খুলে ক্লাসে মনোযোগ দিতে দেখে চৈতিও মন খারাপ করে মনোযোগ দিল ক্লাসে। মনে হয় ওর কথাগুলো বলা উচিত হয় নাই, কেন যে বলল, ধুর ভাল লাগে না। ক্লাস শেষে ছুটি হওয়ার পর চৈতির মন খারাপ দেখে শুভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ? শুভ্রকে পুরো ঘটনা খুলে বলতে শুভ্র বলল, এক কাজ করুন না, আপনি আপনার বান্ধবীর বার্থডেতে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিন, সব রাগ গলে পানি হয়ে যাবে। যদি কথা না বলে? আরে বলবে না কেন, উনি তো আপনার সাথে রাগ করছে না যাওয়া নিয়ে, তাই না? এখন আপনি যদি গিয়ে সারপ্রাইজ দেন তাহলে তো রাগ থাকবার কোনো প্রশ্নই থাকে না। তাহলে যাবেন? গুড গার্ল। চৈতি আরশিদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে 10 মিনিট হলো। ওর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু এসে যখন পড়েছি তাহলে তো যাওয়া লাগবেই, তাও সে যেতে পারছে না। টানা 15 মিনিট নিজে মনের সাথে যুদ্ধ করে গেটের ভিতর ঢুকলো। দরজা গিয়ে নক করতে একটা মধ্যবয়স্ক মহিলা এসে চৈতিকে দেখে ভ্রু কুঁচকাল। এতে চৈতির মধ্যে অস্বস্তি দ্বিগুণ হারে বেড়ে গেল। কে তুমি? এখানে কি করছো? এখন কি কিভাবে উত্তর দিবে? কি হলো, কথা বলছো না কেন? চৈতি কাঁধে থাকা ব্যাগ থেকে খাতা কলম বের করতে যাবে তার আগে শুভ্র এসে বলল, আম্মু উনি হলেন আরশির বান্ধবী, একসাথেই পড়ে ওনারা। শুভ্রকে দেখে যেন চৈতির চোখ বড় হয়ে গেছে বিস্ময়ে। এই ছেলে এখানে কি করছে? মধ্যবয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, তো এই কথা কি এই মেয়ে বলতে পারে না? তোর কেন বলা লাগলো? আর তুই কি করে চিনিস এই মেয়েকে? আমি যেখানে থাকি সেখানে নিচতলায় থাকেন উনি, আর আমি আরশির সাথে অনেকবার দেখেছি ওনাকে। ভিতরে আসো, আমি আরশিকে ডেকে দিচ্ছি। চৈতি মাথা নাড়িয়ে ঘরের ভিতর ঢুকে রুমে থাকা সোফায় বসে পড়ল। শুভ্রকে ইশারায় বলল, পানি হবে? আমি ইফতারের পর থেকে পানি খাইনি। একটু অপেক্ষা করুন, আমি আনছি। শুভ্র কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে চৈতির সামনে রেখে সামনের সোফাটায় বসে পড়ল। চৈতি এক ঢোকে পুরো পানি খেয়ে খালি গ্লাসটা সামনে থাকা টেবিলে রাখতেই শুভ্র বলল, আপনি অবাক হননি? জিজ্ঞেস করবেন না আমি এখানে কি করছি? অবাক তো হয়েছি বটে। আরশিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আরশি আপনার কি হয়? ছোট বোন। কই, আরশি তো আমাকে কোনোদিন বলেনি যে ওর একটা ভাই আছে। আপন না, ফুফাতো। ও আচ্ছা, আপনি জানলেন কি করে আরশি যে আমার বান্ধবী? আগে জানতাম না, আপনি তো বলেছিলেনই আপনার বান্ধবীর জন্মদিন। হঠাৎ আপনাকে দেখে বুঝলাম আরশি আপনার বান্ধবী, যার কথা আপনি বলছিলেন। আন্দাজ করেই বলেছি। বাহ, আপনার ধারণা শক্তি তো ভালো। সবাই বলে। ওদের কথা শেষ হতেই আরশির আগমন ঘটল। আরশিকে দেখে চৈতি বসা থেকে দাঁড়িয়ে গেল। সকালের ঘটনার জন্য দুঃখিত, আমার ওই সময় ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি যদি জানতাম তুই কষ্ট পাবি তাহলে কোনোদিন কথাগুলো বলতাম না। আরশি চৈতির কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ইটস ওকে, তুই যখন এসেই পড়েছিস তাহলে আগের কথাগুলো সব ভুলে যা। আমারও বোঝা উচিত ছিল, তোর জন্য এখানে আসাটা কঠিন। অবুজের মতো আবদার করেছিলাম, সে অবুজের আবদার পূরণ করার ধন্যবাদ। বাই দ্য ওয়ে, শুভ্র ভাই আর তুই কথা বলছিলি, চিনিস তোরা একে অপরকে? একই অ্যাপার্টমেন্টে থাকি আমরা।
আরশি ভ্রুকুচকে শুভ্রের দিকে তাকিয়ে বলল, শুভ্র ভাই, আপনি তো সায়েন্স ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেন না, কবে থেকে শিখলেন? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, মানে কয়দিনই হলো, সহজই তো। আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল শেখার। কই, আগে তো জানতাম না যে আপনি ইন্টারেস্ট ছিলেন এই ভাষা শেখার। জানলে তো আমি শিখিয়ে দিতাম। শুভ্র চোখ পাকিয়ে আরশির দিকে তাকিয়ে বলল, কেন, মানুষের কি ইন্টারেস্ট পরে জন্মাতে পারে না? পারে, বাট হুট করে। শুভ্রের চাহনি দেখে আরশি শুকনো ঢুক গিলে বলল, আমাকে আম্মু মনে হয় ডাকছে, আমি গেলাম। তোরা কথা বল। আর চৈতি শোন, তুই একটু ওয়েট কর। আমাদের পার্টিটা ছাদে হচ্ছে, সব কাজিনরা মিলে সাজাচ্ছে, একটু দেরি হবে। আর হ্যাঁ, রাতের খাবার খেয়ে যাবি, শুধু কেক খেলেই হবে না। কিন্তু বেশি রাত হলে? শুভ্র ভাই দিয়ে আসবে, উনিও আজকে থাকবে না এখানে, জাস্ট আমার জন্মদিনের জন্য এসেছেন। তোরা একসাথে যাস, খেয়ে দিয়ে। বলেই আরশি চলে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? শুভ্রের বলা কথায় মাথা নাড়ালো চৈতি। আপনার জন্মদিন কবে? জাস্ট ইচ্ছা হলো আর কি। জন্মদিন? হুম। জানি না তো। শুভ্র অবাক হয়ে বলল, জানেন না মানে? আপনি আপনার জন্মদিন জানেন না কবে? আগের বার কত তারিখে পালন করছিলেন জন্মদিন? পালন করিনি তো। এর আগের বার? আগের বারও না। শুভ্র হেসে বলল, মজা করছেন আমার সাথে? আপনার মনে হয় বলার ইচ্ছা নাই। আচ্ছা, বলা লাগবে না। আমি মিথ্যা কথা বলছি না, সত্যি জানি না আমার জন্মদিন কবে। তবে বার্থ সার্টিফিকেটে লেখা আছে আমার এপ্রিল মাসের 5 তারিখে জন্মেছি। তবে শুনেছি ওটা নাকি কমিয়ে দেয়া। আমার আসল বার্থডে আমি জানি না। শুভ্র অবাক হয়ে বলল, আপনি কোনোদিন আপনার জন্মদিন পালন করেননি? না। কেন? না মানে সবাই তো জন্মদিন পালন করে। আপনার পরিবার কি ধার্মিক? যেহেতু জন্মদিন পালনে নিষেধ আছে, এজন্য কি তারা জন্মদিন পালন করেন না? না, আমার জন্মটাকে আমার মা শুভ মনে করেন না। একে তো আমি জন্মালাম বোবা কালা হয়ে, আবার আমার জন্মের সময় বাবা অফিস থেকে বাসায় আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সব মিলিয়ে আমার জন্মটাকে আমার মা অশুভই ভাবেন, তাই জন্মদিন পালন করেননি। জানেন, ছোটবেলায় যখন দেখতাম সবার মা বাবা ওদের সন্তানদের জন্মদিন পালন করছে, তখন আমিও অপেক্ষা করতাম কবে আমিও সবার মতো জন্মদিন পালন করব। কিন্তু ওই অপেক্ষাটা অপেক্ষায় রয়ে গেল, বাস্তব হলো না। আমি একদিন আম্মুর কাছে জিজ্ঞেস করেছিলাম, সবার জন্মদিন পালন হয়, আমার কেন হয় না? আম্মু আমার গালে 2টা চড় দিয়ে বলেছিলেন, সবাই তোর মতন না, সবাই জন্মগ্রহণ করেছে ভাগ্য নিয়ে, আর তুই কোনো কিছুই নিয়ে জন্মগ্রহণ করিসনি। তোর মুখে আর দ্বিতীয়বার যেন জন্মদিনের কথা না শুনি। সেদিন থেকে আর কোনোদিন সাহস করিনি জন্মদিন নিয়ে কথা বলার। এখন বড় হয়ে বুঝতে পারছি আম্মু কেন কোনোদিন জন্মদিন পালন করেননি। আসলে আমি জন্মদিন পালনের যোগ্যই না। বলে চুপ করে রইল। শুভ্র এক দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কষ্ট নিয়ে বেঁচে আছে, ওর মধ্যে যে এত কষ্ট অপমান রয়েছে, তা সে কাউকে বুঝতেই দেয়নি। কই, এতদিন ধরে মিশছে ও চৈতির সাথে, একবারও তো আন্দাজ করতে পারেনি। সরি, অনেক বেশি কথা বলে ফেলেছি মনে হয়। বিরক্ত হলে দুঃখিত। ইটস ওকে। এর মধ্যে আরো শেষে শুভ্র আর চৈতিকে ছাদে যেতে বলল। সব কাজ শেষ, শুভ্র চৈতিকে নিয়ে ছাদে চলে গেল। চৈতি আশেপাশে তাকাতেই মন খারাপ ভালো হয়ে গেল। চারদিকে লাইট ঝলমল করছে। রাতের অন্ধকার মাঝে পুরো ছাদটা যেন আলোতে আলোকিত হয়ে আছে। তার পাশাপাশি বেলুন তো আছেই। ছাদে মাঝখানে টেবিল রাখা, আর তার উপর ইয়া বড় একটা কেক রাখা। যথারীতি আরশি কেক কেটে প্রথমে চৈতিকে কেক খাওয়ালো। আরশির বাবা মা এসব অনুষ্ঠান পছন্দ করে না, তাই তারা আসেননি। তবে তাদের জন্য কেক আলাদা করে রাখা হয়েছে। কেক কাটা শেষে চৈতি বেসিনে গেল হাত মুখ ধুতে। সারা মুখে কেকের ক্রিম লাগানো, আরশি লাগিয়েছে। হাত মুখ ধুতে ধুতেই একটা কম বয়সী ছেলে আসলো। দেখে মনে হয় 7 বা 8-এ পড়ে। তুমি নাকি কানে শুনতে পাও না? আচ্ছা, একটা পরীক্ষা নিয়ে দেখা যাক। যেহেতু তুমি কানে শুনতে পাও না, সেহেতু তোমার কানের কাছে চিৎকার করলেও তোমার কোনো অসুবিধা হবে না, তাই না? কারণ তুমি তো শুনতেই পাও না। চৈতি কিছু বুঝে উঠবার আগে ছেলেটা তার বন্ধুদের নিয়ে চৈতির কানের কাছে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। কি হচ্ছে এখানে? শুভ্রের ধমকানি শুনে ছেলেটার সব বন্ধু ভয় পেয়ে দৌড়ে চলে গেল। কি হলো, কথা বলছিস না কেন? ছেলেটা আমতামতা করতে করতে বলল, মজা করছিলাম। মজা? এটা তোদের কাছে মজা মনে হচ্ছে? একটা মানুষকে কষ্ট দিয়ে তোরা মজা নিচ্ছিস? স্কুলে এসব শেখানো হয় তোদের? জীবনে বোবা কালা মানুষ দেখিনি তো, তাই সামলাতে পারলাম না। দেখতে চাইলাম উনি সত্যিই শুনতে পারে কিনা। শুভ্র চিৎকার দিয়ে বলল, আরাফ? শুভ্রের চিৎকার শুনে আরাফ ভয়ে কেঁপে উঠল। ইচ্ছা করছে তোর গালে 2টা চড় মারি। একটা মানুষকে নিয়ে এসব কথা বলতে তোর বিবেকে বাঁধলো না? মানুষটা কি ইচ্ছে করে এমন হয়েছে?
আজকে ওনার বদলে যদি তুই এমন হতি, তোর কানের পাশে যদি কেউ চিৎকার করত, তাহলে কি করতি? শুক্রিয়া কর তোর এই অবস্থা হয়নি দেখে। আর কোনো দিন এমন করবি না। যদি দেখি তাহলে সত্যি সত্যি তোরে দুটো চর মারতে আমার হাত কাঁপবে না। আপুকে সরি বলে যা। কিন্তু ও তো শুনতে পাবে না, বলে কি হবে? সেটা তোর জানার বিষয় না। তোকে সরি বলতে বলেছি, বলবি। সরি আপু। চৈতি কিছু না বলে মলিন হাসলো শুধু। চৈতিকে হাসতে দেখে আরাফ অবাক হয়ে গেল। তাহলে কি মেয়েটা শুনতে পেয়েছে? ওহ, সরি বলাটা। ছোট তো, মাথায় কিছু বুঝলো না সে। মাথা নিচু করে চলে গেল। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো। অতঃপর চৈতির দিকে চেয়ে ইশারায় বলল, ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। কিছু মনে করবেন না, ছোট মানুষ, বুঝতে পারিনি, তাই এমন একটা কাজ করে ফেলেছে। আমি কিছু মনে করিনি। ধন্যবাদ, শুনে ভালো লাগলো। কিন্তু শুভ্র চৈতির চোখের কোণায় পানি দেখে বুঝলো মেয়েটা কি পরিমাণ কষ্ট পেয়েছে। আচ্ছা, সবাই এমন কেন? কেউ ওনাকে কেন বুঝতে চায় না? নিজের জন্মদাতা মাও না। আচ্ছা, সবাই ওকে কষ্ট দিয়ে কি মজা পায়? এমন একটা মেয়েকে কষ্ট কি করে দিতে পারে? ও তো কোনোদিন দিতে পারবে না। বুক কাঁপবে ওর। এইসব ভেবে একটা শ্বাস ফেলে শুভ্র বলল, চলুন, ওখানে গান হচ্ছে। গিয়ে কি হবে? আমি তো গান শুনতে পারবো না। চৈতির কথায় বুকের মাঝে ধক করে উঠল। মেয়েটা এত কঠিন কথা কি করে বলতে পারে? গান শোনা লাগবে না, গিয়ে জাস্ট বসে থাকবেন, তাহলেই হবে। চলুন। চৈতি কিছু না বলে শুভ্রের পিছু পিছু হাঁটতে লাগলো। গিয়ে দেখলো সবাই মাদুর পেতে বসেছে। সামনে গিটার রাখা, একটা ছেলে গান গাচ্ছে। চৈতিকে দেখে আরশি হাত নাড়িয়ে বলল ওর পাশে বসতে। চৈতি গিয়ে আরশির পাশে বসলো। শুভ্র ভাই, আপনিও তো গান গাইতে পারেন, গান না একটা। না না, অনেকদিন গান গাই না, ভুলে গেছি সব। আরে গান না, চৈতির জন্য হলেও গান। ও তো কোনোদিন আপনাকে গাইতে দেখেনি। চৈতির কথা শুনে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। চৈতির দিকে মিষ্টি করে হেসে সামনে গিয়ে গিটার নিয়ে দাঁড়ালো। শুভ্রের হাসির কারণ খুঁজে পেল না চৈতি। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, আমার গাওয়া গানটা আপনার জন্য মিস চৈতি, গানটাকে অনুভব করুন। কি যেন ভেবে শুভ্র একটা ছেলের কাছে গিটারটা দিয়ে কানে কানে গানের নাম বলে ওকে বাজাতে বলল। শুভ্র যে গিটার বাজাতে পারে না ব্যাপারটা এমন নয়, কিন্তু ওর মাথায় অন্য কিছু ঘুরছে, সেটা চৈতির জন্যই। অতঃপর গিটারটা দিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে, নিজে জ্বলে যাব আমি সেই নৌকা হব। পুরোটা গান শুভ্র মুখে গিয়েছে, সাথে চৈতি যাতে লিরিক্স বুঝে, গানের অর্থ বুঝে, সেজন্য পুরো গানটা হাত দিয়ে ইশারা করেও গেয়েছে। চৈতি অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। কই, কেউ তো ওর জন্য এভাবে গান গায়নি। তাহলে শুভ্রই কেন? শুভ্র ভাই, আপনার মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। চৈতি যাতে আপনার গানের অর্থ বুঝে, সেই জন্য ওকে ডেডিকেট করে গাইলেন, তাই না? আরশির কথা শুনে শুভ্র চৈতির দিকে তাকিয়ে ওর অবাক, বিস্মিত হওয়া চেহারা দেখতে পেল। এই চেহারা দেখে মাথা নিচু করে হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় তোর মতো গোবর নাই যেই সামান্য ব্যাপারটা মাথায় আসবে না। শুভ্রের কথা শুনে আরশি মুখ ফুলিয়ে বলল, আপনার প্রশংসাও করা যায় না, শুধু পিঞ্চ মেরে কথা বলেন। প্রশংসা করতে যাস কেন? আমি বলছি তোরে। খাওয়া দাওয়া শেষে শুভ্র আর চৈতি রওনা দিল বাসার উদ্দেশ্যে। আজকে গাড়ি নাই আমার কাছে, আর এত রাতে কিছু পাবো বলেও মনে হয় না। হেঁটে যেতে পারবেন তো? চৈতি হেসে বলল, আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে, আর আরশির বাসাটা তো এত দূরে না যে আমি হেঁটে যেতে পারবো না। কিন্তু আপনি তো হিল জুতা পরে আছেন, যেতে পারবেন তো? হুম। তাহলে তো ভালোই। কিছুক্ষণ পর চৈতি পাশে একটা বেঞ্চে বসে পড়ল। চৈতিকে বসে পড়তে দেখে শুভ্র অবাক হয়ে বলল, কি হলো, বসে পড়লেন যে? চৈতি এখন শুভ্রকে কি করে বলবে যে তার পায়ের অবস্থা বেহাল হিল জুতা পরে। খুব তো বলেছিল হিল জুতা পরে হাঁটতে পারবে, এখন কি হবে? কেন যে বলতে গেল হিল জুতা পরা অভ্যাস ওর একদম নেই, তাও আবার নতুন জুতা। পায়ের পিছনের দিকটা জ্বলছে খুব, কিন্তু এখন কি বাহানা দিবে? ব্রেঞ্চটা অনেক সুন্দর তো, তাই বসতে ইচ্ছে হলো। 5 মিনিট বসে আবার হাঁটা শুরু করব। আপনিও বসুন না, অনেক তো হাঁটলেন। শুভ্র কিছু না বলে চৈতি পাশে বসে পড়ল। 1 মিনিট পার হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলেন যে, কোনো সমস্যা? আসলে আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি বলেই চলে গেল। চৈতি আরামে বসলো। ভালোই হয়েছে, ওনার কাজ শেষ হতেই নিশ্চয়ই সময় লাগবে, ততক্ষণে আমার পায়ের ব্যথা একটু কমে যাবে ভেবেই ব্যাগ থেকে মোবাইল বের করে ফেসবুক স্ক্রলিং করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শুভ্র ফিরে আসলো। শুভ্র যে এসেছে তা চৈতি এখনো দেখেনি, ও মোবাইলে মুখ ডুবিয়ে বসে আছে। চৈতিকে মোবাইল চালাতে দেখে শুভ্র কিছু না বলে চৈতির পায়ের কাছে নর্মাল স্যান্ডেল জোড়া রেখে দিল। চৈতি এতক্ষণে হুঁশ আসলো, ততক্ষণে শুভ্রর পাশে বসে পড়েছে। শুভ্রের দিকে তাকাতে শুভ্র পকেট থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে চৈতির হাতে রেখে বলল,
পায়ের যেখানে জ্বলছে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে জুতাগুলো পরে ফেলুন। আর পায়ে বর্তমানে যে জুতা জোড়া আছে তা এই ব্যাগের মধ্যে রেখে দিন। চৈতি অবাক হয়ে বলল, আপনি জানলেন কি করে আমার যে পায়ে ব্যথা? আর এখন জুতা কিনতে গেলেনই বা কেন? আমি একটু পরে এমনিই হাঁটতে পারতাম। হ্যাঁ, এমনি হাঁটেন আর পরে পায়ে ইনফেকশন বানান, তখন মেবি বেশি ভালো হতো। ঘরে বসে থাকতেন, কলেজে যাওয়া লাগতো না। আমি সেটা বলিনি। হয়েছে, হিল জুতা খুলে স্যান্ডেলগুলো পরেন, আরাম লাগবে। চৈতি মাথা নেড়ে পায়ে ব্যান্ডেজ দিয়ে স্যান্ডেলগুলো পরলো। সত্যি আরাম লাগছে এখন। এতক্ষণ কি যে লাগছিল, যদিও ব্যথাটা পুরোপুরি যায়নি, হালকা রয়ে গেছে। হাঁটতে পারবেন? হুম। শিওর? আবার জুতার মতো যেন না হয়। সত্যিই হাঁটতে পারতাম। তাহলে চলুন।